ফুল। অনেক বছর আগে বকুলডাঙ্গা গ্রামে বসবাস করত লক্ষ্মী নামের এক মহিলা। নিজের বলতে একটি গাভী ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। বাড়ি বাড়ি দুধ আর গোবর বিক্রি করে সে সংসার চালাতো। লক্ষ্মী, কাল আমাকে এক ঝুড়ি গোবর দিয়ে যাবে তো, উনার খুব গোলাপ গাছ লাগানোর শখ হয়েছে। ঠিক আছে মাসিমা। লক্ষ্মী এরকম ভাবে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল, কিন্তু কয়েকদিন পর একটা কাণ্ড ঘটল। সে দেখলো যে তার গাভীটির গোবর ফুলে পরিণত হয়ে যাচ্ছে। কে কে গোবরটা ফুল হয়ে যাচ্ছে? বাহ, কি মিষ্টি গন্ধ ফুলগুলোর! চারিদিক গন্ধে যেন একেবারে মো মো করছে। কিন্তু এসব হচ্ছে কি করে? তার মনে নানান রকম প্রশ্ন জাগতে শুরু করলো। এদিকে তার গাভীটির গোবর যে রোজ ফুলে পরিণত হয়ে যাচ্ছে, এ কথা সারা গ্রামে রটে গেল। কৌতূহলবশত সবাই গোবর কেনার অজুহাতে তা দেখতে আসছিল। কিন্তু এসব কেন হচ্ছে সেটা লক্ষ্মীকে ভীষণ ভাবিয়ে তুলেছিল। লক্ষ্মী, আরে মালতী বউ যে! লক্ষ্মী, আমার একটু গোবর লাগবে। আমাকে ক্ষমা করে দিও গো মালতী বউ, আমি যে তোমাকে গোবর দিতে পারবো না। সব গোবরগুলোই তো ফুলে পরিণত হয়ে যাচ্ছে, কি যে করি! হ্যাঁ, গ্রামের সবাই তো সেটা বলছিল। তুমি বরং এক কাজ করো, গ্রামের পশ্চিম প্রান্তে বড় উপত্যকাটার কাছে যে সাধু বাবার কুটির আছে, সেখানে তুমি একবার যাও। দেখবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে। মালতী বউয়ের কথা মতো লক্ষ্মী সেই উপত্যকাটার কাছে সাধু বাবার কুটিরে এলো। কি হয়েছে বেটি? বাবা, কদিন ধরে আমার গাভীটার গোবরটা ফুলে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে বাবা? বেটি, তোর গাভীটার কেন এমন হচ্ছে জানিস? ও যে কোনো সাধারণ ফুলের চারা খায়নি রে। মানে? হ্যাঁ রে বেটি, এই উপত্যকার ফুল যে কোনো সাধারণ ফুল নয়। এর শিকড় পেটে গেলেও যে জীবন্ত থাকে। তোর গাভীটা কোনোভাবে হয়তো ওই ফুলের চারা খেয়ে ফেলেছে, তাই ওর গোবর ফুল হয়ে যাচ্ছে। বাবা, পেটের মধ্যেও জীবন্ত ফুল? হ্যাঁ রে বেটি, অবশ্য এর পেছনে এক বিরাট কাহিনী আছে। কি কাহিনী বাবা? শোন তাহলে। বছর খানেক আগে এই উপত্যকার বাগানে থাকতো নাগকন্যা মালিনী। সে ফুল খুবই ভালোবাসতো। এই বাগান তারই বানানো। নাগকন্যা মালিনী মানবী রূপেই বেশি থাকতো। ও ফুল গাছের যত্ন করত। সুগন্ধময় ফুল থাকার কারণে সেখানে বিরাজ করলেন পুষ্পদেবী। ফলে পুষ্পদেবীর সঙ্গে নাগকন্যার বন্ধুত্ব হয়। প্রতিদিন তারা সেই বাগানে গল্প করত। দেবী, চারিদিক কি সুন্দর গন্ধে ভরে গেছে না? হ্যাঁ মালিনী, সবই তো তোমার পরিচর্যার জন্য। এর জন্যই তো আমিও এখানে বিরাজ করেছি। দেবী, এইভাবেই আমরা প্রতিদিন এখানে গল্প করব। নিশ্চয়ই মালিনী। কিন্তু নাগকন্যার গল্প সেই দিনই থেমে গেল। আসলে তার এক শত্রু দুষ্ট নাগিনী তার উপরে বদলা নেবার জন্য পুষ্পদেবীকে জখম করতে আসে। মালিনী, আজ তোকে আমি ছাড়বো না। তোদের দুজনকেই আমি মেরে দেব। রাগিনী, তোর এত বড় সাহস! তুই পুষ্পদেবীকে মারতে এসেছিস? ভালো চাস তো এখান থেকে চলে যা। না মালিনী, আমি তোদের না মেরে আজ কোথাও যাব না। এই বলে রাগিনী তাদের আক্রমণ করতে যেই যায়, মালিনী তাকে আটকে মেরে দেয়। কিন্তু অতিমাত্রায় শক্তি ক্ষয়ের ফলে সে অর্ধমৃত হয়ে পড়ে। মালিনী দেবী, আপনি আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবেন? কি মালিনী? এই উপত্যকার বাগান আজ থেকে আপনি দেখবেন। আমি চাই এই ফুল যেন কখনো মুচড়ে না পড়ে, কখনো যেন এর গন্ধ হারিয়ে না যায়।
পূরণ করবেন আমার এই ইচ্ছে? হ্যাঁ মালিনী, আমি কথা দিলাম, আজ থেকে এই উপত্যকার ফুল আমি দেখাশোনা করব। আজ থেকে এই ফুল কোনোদিনও মারা যাবে না, সব সময় জীবন্ত হয়ে এই বাগানে ফুটে থাকবে। পুষ্পদেবীর কথা শুনে মালিনী হাসি মুখে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখন থেকে আজ পর্যন্ত এই উপত্যকায় পুষ্পদেবী বিরাজ করছেন। তুই এক কাজ কর বেটি, পুষ্পদেবীকে তুই একবার স্মরণ কর, দেখবি নিশ্চয় সুফল পাবি। ঠিক আছে বাবা। এই কথা বলে লক্ষ্মী চলে গেল। পরের দিন সকালে লক্ষ্মী তার গাভীটিকে নিয়ে সেই উপত্যকার কাছে এসে দেবীকে ডাকতে লাগলো। হে পুষ্পদেবী, আমার গাভীটিকে ক্ষমা করে দাও, সে যে একটা অবলা প্রাণী, ভুলবশত তোমার ফুল গাছের চারা খেয়ে ফেলেছে, ক্ষমা করে দাও দেবী। লক্ষ্মী, দেবী, তুমি খুব সৎ ভালো মানুষ, কোনো অসৎ প্রাণীর পেটে এই চারা গাছ পড়লে তার আর বেঁচে ফেরা হতো না। আমি জানি তোমার গাভীটি নির্দোষ নিষ্পাপ, তাই তোমার গাভীটার কোনো ক্ষতি হবে না। আমি তোমার গাভীটির ওপর থেকে সমস্ত মায়া সরিয়ে নিলাম। যাও লক্ষ্মী, তুমি এবার বাড়ি ফিরে যাও। এবার থেকে তুমি আর গাভীটার গোবরে ফুল পাবে না। এ কথা বলে পুষ্পদেবী চলে গেলেন। এরপর থেকে লক্ষ্মী আবার তার গাভীটির দুধ ও গোবর বিক্রি করে দিন কাটাতে লাগলো।